সৈয়দ বংশ, খিজির খা। এর আগে আমরা কী কী বংশ দেখলাম? দাস বংশ, তারপরে দেখলাম খলজি বংশ, তুঘলক বংশ। এরপর আমরা দেখব সৈয়দ বংশ। এই সৈয়দ বংশ প্রতিষ্ঠাতা কে হচ্ছে? দেখো, খিজির খা। এটা 1414 থেকে 1421, 7 বছর রাজত্ব করেছিলেন। তিনি সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। উপাধি বৈরত-ই-আলা। তৈমুর লং এর পুত্র, শাহরুখের প্রতিনিধি হিসেবে দিল্লিতে রাজত্ব করেন। যেহেতু দেখো তৈমুর লং কি হচ্ছে, তৈমুর লং ভারতে লুটপাট করে চলে গেল। তৈমুর লং লুটপাট করে চলে যাওয়ার পরে কি হচ্ছে, তিনি তার যে পুত্র যখন রাজা হয়েছিলেন শাহরুখ, তার সাথে তিনি মানে তাকে প্রতিনিধি হিসাবে তিনি রাজত্ব করতেন। শাহরুখ খান নয়, একটা তার নাম কিন্তু শাহরুখ ছিল আর কি। সৈয়দ বংশের মোবারক শাহ, তিনি ভাতিন্ডা বিদ্রোহ দমন করেন। ভাতিন্ডা হচ্ছে পাঞ্জাবে অবস্থিত। আমি আগে যখন পড়িয়েছিলাম, দাস বংশ পড়িয়েছিলাম, তখন বলেছিলাম তোমাদেরকে যে ভাতিন্ডার যে মানে দায়িত্ব ছিল আলতুনিয়া, তার সাথে রেজিয়ার বিবাদ হয় এবং তাকে পরে বিবাহও করেন। এই ভাতিন্ডা পাঞ্জাবে অবস্থিত। জাব উই মেট সিনেমা যদি তোমরা কেউ দেখে থাকো, তাহলে ভাতিন্ডার সঙ্গে তোমরা একটু কানেকশন করতে পারবে। তো ওই সিনেমাতে ভাতিন্ডার কথাটা কিন্তু উল্লেখ আছে। এবং ভাতিন্ডাতে একটা বর্তমানে একটা মানে ডোমেস্টিক বিমানবন্দরও চালু হয়েছে। ডোমেস্টিক বিমানবন্দর চালু হয়েছে ভাতিন্ডাতে। তারপর আমরা দেখব তৈমুর লং সম্পর্কে। আমরা দেখব তৈমুর লং হচ্ছে অপর নাম আমির তৈমুর গুরগান। 1398 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন এবং নাসিরুদ্দিন মাহমুদকে পরাস্ত করে দিল্লি লুণ্ঠন করেন। আর 1399 খ্রিস্টাব্দে দেশে ফেরার সময় তৈমুর খিজির খাকে সুলতান লাহোর এবং দীপালপুরের দায়িত্ব দিয়ে যান, যিনি পরে দিল্লিতে সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেন। তাহলে বুঝতে পারলে খিজির খাকে তৈমুর কী করছে, এটা মুলতান হতো, সুলতান হয়েছে মুলতান। লাহোর, মুলতান পাকিস্তানে অবস্থিত, লাহোর সেটাও পাকিস্তানে অবস্থিত, দীপালপুর ওই পাঞ্জাবের ওদিকে অবস্থিত। দায়িত্ব দিয়ে যান, যিনি পরে আবার কি করছে, দিল্লিতে সৈয়দ বংশের প্রতিষ্ঠা করছে। এরপর আমরা চলে যাব লোদি বংশ। এটা হচ্ছে দিল্লি সুলতানির শেষ বংশ, লোদি বংশ। 4টে বংশ আমরা পড়ে ফেলেছি। এরপরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বংশ লোদি বংশ, বহুলুল লোদি। 1451 থেকে 1498 খ্রিস্টাব্দ প্রথম আফগান শাসক মাহমুদ শাহ সার্কিকে পরাস্ত করেন। এই লোদি বংশের বহুল লোদি থেকে আরেকটা আছে, আমরা দেখব। এবার আমরা দেখছি সিকান্দার লোদি। কৃষিকাজ পরিমাপের জন্য 32 অঙ্কের পদ্ধতি প্রবর্তন করেন। গুলরুখ ছদ্মনামে তিনি কবিতা লিখতেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে গুলরুখ ছদ্মনাম কার, সিকান্দার লোদি। 1504 খ্রিস্টাব্দে আগ্রা শহর পত্তন করেন এবং আগ্রাতে রাজধানী স্থানান্তরিত করেন। আগ্রায় যে দিল্লি, এই যমুনা নদীটা বইছে, আর ঠিক এইখানে হচ্ছে আগ্রা, দুটোই যমুনা নদীর তীরে অবস্থিত। তো তিনি উত্তরপ্রদেশের দিকগুলো আগ্রা থেকে আরও বেশি দেখতে পারবেন, সেই উদ্দেশ্যে কিন্তু আগ্রা শহরে প্রতিষ্ঠা করছেন এবং আগ্রাতে রাজধানী স্থানান্তরিত করছেন। পরবর্তীকালে যখন লোদি বংশের পরে যখন আমরা মুঘল বংশ দেখব, তখনও কিন্তু এই আগ্রাতে কিন্তু রাজধানী কিন্তু ছিল বহুদিন ধরে, সেটা আমরা দেখতে পাবো। তিনি কিন্তু কৃতদাস প্রথা বিলোপ করেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে আগ্রা শহরের পত্তনকে করেন, তখন আমরা বলবো যে কি সিকান্দার লোদি। আর একজন বাংলার শাসক ছিলেন, তিনি ছিলেন সিকান্দার শাহ। এবার আমরা দেখব ইব্রাহিম লোদি। লোদি বংশের এবং সুলতানি যুগের শেষ শাসক। 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধে বাবরের কাছে পরাস্ত হন। দৌলত খান লোদি ও আসাম খান কাবুলের শাসক বাবরকে আক্রমণ করতে আমন্ত্রণ করেন। দৌলত খান লোদি ছিলেন কোথাকার, পাঞ্জাবের শাসক। তাহলে পাঞ্জাবের শাসক তিনি ছিলেন। তিনি তার সাথে কি ছিল, ইব্রাহিম লোদির সম্পর্ক ভালো ছিল না, তাই তিনি চেয়েছিলেন যে বাবর এসে ইব্রাহিম লোদিকে অ্যাটাক করুক এবং তাকে কি করুক, পরাস্ত করে এই দৌলত খান লোদিকে দিল্লির সুলতানের শাসক করে দিয়ে যান। কিন্তু পরবর্তীকালে সেটা হয়নি। বাবর স্থায়ীভাবে ওখানে রাজত্ব করতে শুরু করেন এবং পরবর্তীকালে আবার দৌলত খান লোদির সঙ্গে আবার বাবরের কি হয়, যুদ্ধ হয়। বাবর ইব্রাহিমকে পরাস্ত ও হত্যা করেন। ভারতে প্রথমবার যুদ্ধে গোলা বারুদের কামান ব্যবহার করা হয়। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা কি হচ্ছে, রুমি কৌশলের চালু হয়। রুমি কৌশল, এটা একটা যুদ্ধের বিদ্যা। রুমি কৌশল, এই রুমি কৌশল এটা ব্যবহার করা হয়।
তাহলে এটা আমরা দেখলাম। তাহলে কে মানে দিল্লি সুলতানির যুগের শেষ শাসক হচ্ছে ইব্রাহিম লোদি, এবং বাবর তাকে পরাস্ত করে দিল্লি সুলতানির দখল করে তারপরে কি করছে, মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে, মুঘল। তাহলে এই ছিল আজকে।